এর মধ্যে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সব অভিযোগকে ছাপিয়ে গেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অঙ্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি। উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মা, বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করছে। 2 নম্বরে করছে বলে তো তার বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা আছে, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে তো। আচ্ছা, এজাজ সাহেব যে মন্ত্রণালয়ের অধীনে ছিলেন সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আবার আসিফ মাহমুদ সাহেব। এইমাত্র গ্রেফতার হয়েছেন সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা। আর ঠিক সেই সময়েই নতুন করে আলোচনায় উঠে এসেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম। তার ব্যাংক হিসাব নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের গরমিল। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যেই বিশ্লেষক মাসুদ কামাল আসিফ মাহমুদ ও এজাজকে ঘিরে এমন কিছু তথ্য সামনে এনেছেন যা দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রশ্ন উঠছে, এতদিন নীরব থাকার পর হঠাৎ করে কেন নিজের সম্পদের ব্যাখ্যা দিতে শুরু করলেন সাবেক এই উপদেষ্টা? তাহলে কি তদন্তের চাপেই সামনে আসছে নতুন সব তথ্য? ঘটনার পেছনে আসলে কি লুকিয়ে আছে, আর কেনই বা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসিফ মাহমুদ? এসব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাজে উনি ব্যাংক হিসাব দিয়ে দিলে উনি একদম পুতপবিত্র হয়ে গেলেন, এটা মনে করার কোনো কারণ নাই। শুরু তো হয়েছে, শুরু হইতে দেন। ঢাকা উত্তরে যে মেয়র ছিল মোহাম্মদ এজাজকে ছিলেন এই পদে নিয়োগ দেওয়ার জন্য, উত্তরের প্রশাসক, এই পদে নিয়োগ দেওয়ার জন্য উনি চিঠি লেখছেন। উনি নিজে চিঠি লেখছেন, সেই চিঠি কপি আমরা দেখছি। চিঠি লেখার পর ওনার নিয়োগ হয়েছে। নিয়োগ হওয়ার পর উনি 2 নম্বরই করছে, এবং যতদিন উনি 2 নম্বরই করছে মানে তো তার বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা আছে, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে তো। আচ্ছা, এজাজ সাহেব যে মন্ত্রণালয়ের অধীনে ছিলেন সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আবার আসিফ মাহমুদ সাহেব। তো উনি যদি দুর্নীতি করে থাকেন, নিশ্চয়ই উপরের জন্য দিয়ে থুয়ে করছেন। বা এগুলো তো কমন সেন্সের ব্যাপার, এটা কমন সেন্সের ব্যাপার না। আপনি ঘরের থেকে বেরোলেন, বেরিয়ে দেখলেন আপনার এখানে রাস্তাঘাট সব ভেজা। আর আপনি যদি বলেন যে বৃষ্টি হয়েছে, আমি বলি কই, বৃষ্টি তো দেখি না। বৃষ্টি কিন্তু দেখা লাগবো না, এতগুলি রাস্তা ভিজে গেছে। তো এটা কি অন্য কোনো কেউ কি কলস দিয়ে পানি দিয়ে ভিজেছে নাকি? বৃষ্টিতেই ভিজছে, এটা তো বোঝাই যায়। তো ঘটনাগুলো কিন্তু এভাবে হয় যে যাকে উনি নিজে আগ্রহ করে যাকে বসাইছেন, সে দুর্নীতি জালে আটকে পড়ছে, সে দেখবেন ওই বলে দিব অনেক কিছু। কিন্তু আমরা আবার এটাও দেখেছি যে ওয়াসার একজন এমডি যিনি এই 14 মাসে বেগমপাড়ায় বাড়িও করে ফেলেছেন। মানে এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটাও তো তিনি নিয়োগ দিয়েছেন। এটা উনি ভালো ব্যাখ্যা করতে পারবেন। ওনারা কেমন যত সব ওনার মন্ত্রণালয়ে যত সব লোক আছে বিভিন্ন ইয়েতে, সমস্ত দুষ্ট লোককে কোথায় খুঁজে নিয়ে আসছে। আর দুষ্ট লোককে নিলে তো দুর্নীতিবাজ লোককে নিয়োগ করলে তো সুবিধা, দুর্নীতির ভাগ পাওয়া যায়। কাজে উনি ব্যাংক হিসাব দিয়ে দিলে উনি একদম পুতপবিত্র হয়ে গেলেন, এটা মনে করার কোনো কারণ নাই। শুরু তো হয়েছে, শুরু হইতে দেন। শুরু হওয়ার আগে দুদক গেছে, দুদকের চেয়ারম্যান এখন সরছে, এটাও একটা ইতিবাচক দিক। এখন আমি আশা করবো যে এই সরকার দুদকের চেয়ারম্যান হিসেবে একজন নীতিবান এবং শক্ত লোককে নিয়োগ দিবে। যদি দিতে পারে, আমি মনে করি প্রবলেম অর্ধেক সলভ হয়ে যাবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে একটা ভাষণ দেয়, এটা হলো একটা ট্র্যাডিশন, কনভেনশন অনেকদিন ধরেই। শাহাবুদ্দিন আহমেদ সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন শাহাবুদ্দিন আহমেদ সাহেবের রাষ্ট্রপতি বানাইছিল আওয়ামী লীগ চলে গেল, তারপর বিএনপি আসছে। তো বিএনপির ওই যখন ক্ষমতা আসতো 2001 সালে, তখন শাহাবুদ্দিন আহমেদ এসে সংসদে প্রথম ভাষণটা দেয় নাই। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের দাঁত ভাঙা জবাব দিতে ব্যক্তিগত ও পারিবারিক স্বচ্ছতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের এবং পরিবারের সদস্যদের মোট 9টি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত খতিয়ান জনগণের সামনে উন্মুক্ত করেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় তিনি নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে তার যাবতীয় আয় ও সম্পদের বিবরণী জমা দিয়ে এসেছেন। তবুও একটি মহল থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জল্পনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করায় তিনি নৈতিক অবস্থান থেকে পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট জনসম্মুখে আনার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মঙ্গলবার আমি শুধু আমার নিজের স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু পরে সিদ্ধান্ত নেই পরিবারের সবার হিসাব দেব, যেন কোনো প্রশ্নই আর অবশিষ্ট না থাকে।
হিসাবের বিবরণী পর্যালোচনায় দেখা যায় তার ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 85,81,961 টাকা এবং মোট উত্তোলন করা হয় 76,03,335 টাকা। সোনালী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 10,000 টাকা, মোট উত্তোলন করা হয় 70 টাকা। এদিকে আসিফের মায়ের অ্যাকাউন্টে রয়েছে মাত্র 21,154 টাকা। রূপালী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 948 টাকা এবং মোট উত্তোলন করা হয় 718 টাকা। তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে মাত্র 613 টাকা। প্রাইম ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 515 টাকা এবং মোট উত্তোলন 2 টাকা। এছাড়া তার বাবার অ্যাকাউন্টে জনতা ব্যাংক পিএলসি বর্তমান স্থিতি 51,990 টাকা। একই ব্যাংকে ঋণ হিসাব 10 লক্ষ টাকা এবং মোট পরিশোধ 3,70,254 টাকা। অগ্রণী ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 8,12,348 টাকা এবং মোট উত্তোলন হয় 8,04,042 টাকা। এনআরবিসি ব্যাংক পিএলসিতে মোট জমা হয় 4,02,009 টাকা। এদিকে আসিফ মাহমুদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরব হয়েছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আজ তলব করা হয়েছিল শুধু আসিফকে, অথচ তিনি সপরিবারে 9টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়েছেন। যারা বলছিল তারা সেফ এক্সিট নিয়ে বিদেশে পালাবে, তারা আজ আইন মেনে হিসাব দিচ্ছে। মিডিয়া ট্রায়াল আর উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিন শেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে, প্রমাণিত আর হবে না। সিএমএম কোর্টের 3 নম্বর কোর্ট জনাব সেবাতুল্লাহ স্যারের আদালতে গুলশান। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে, মাসুদ কামালের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।